নানা নাটকীয়তার পর দিল্লির মুখ্যমন্ত্রীর পদ ছাড়লেন কেজরিওয়াল। উপরাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা। শিগগিরই শপথ নেবেন আম আদমি পার্টির অতিশী মার্লেনা। মাসা আমিনির মৃত্যুর 2 বছর পর হিজাব ইস্যুতে নতুন সিদ্ধান্ত ইরানের। থাকছে না বাধ্যবাধকতা, বিরক্ত করবে না পুলিশ। ঘোষণার পর প্রশংসায় ভাসছেন প্রেসিডেন্ট। পর্তুগালে ভয়াবহ দাবানলে 7 জনের প্রাণহানি। বন্ধ অফিস, শিক্ষা প্রতিষ্ঠান। পুড়ে ছাই 1 লাখ হেক্টরের বেশি বনভূমি। বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ। এবং প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করল কুয়েত সরকার। 31 ডিসেম্বরের মধ্যে বায়োমেট্রিক সম্পন্ন না করলে বন্ধ হতে পারে ব্যাংক হিসাব। নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি শামীমা শাম্মী। অত্যন্ত সূক্ষ্ম পরিকল্পনার মাধ্যমে তারবিহীন কয়েক হাজার টেলিযোগাযোগ ডিভাইসে বিস্ফোরণ ঘটায় ইসরায়েল। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে স্কাই নিউজ আরাবিয়া। পেজারগুলো হিজবুল্লাহর কাছে যাওয়ার 5 মাস আগে মোসাদের হাতে গিয়েছিল বলেও দাবি করা হয়েছে প্রতিবেদনটিতে। লেবাননে একসঙ্গে কয়েক হাজার তারবিহীন টেলিযোগাযোগ ডিভাইস পেজার বিস্ফোরণের ঘটনা নজিরবিহীন। ঘটনার পরপরই ইসরায়েলের দিকে সন্দেহের তীর ছুঁড়েছিল সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এবার চাঞ্চল্যকর তথ্য দিল স্কাই নিউজ আরাবিয়া। একযোগে পেজারের বিস্ফোরণ ঘটায় ইসরায়েল। 5 মাস পূর্বে ডিভাইসগুলো লেবাননে যাওয়ার আগে পড়েছিল মোসাদের হাতে। এরপর ব্যাটারির ওপর উচ্চমাত্রার বিস্ফোরক PETN স্থাপন করে ইসরায়েলের গোয়েন্দা সংস্থাটি। মঙ্গলবার দূর থেকে ব্যাটারির তাপমাত্রা বৃদ্ধি করে ডিভাইসগুলোতে বিস্ফোরণ ঘটায় তারা। এ ঘটনার পর হিজবুল্লাহর কয়েকজন সদস্য জানান, বিস্ফোরণের আগে পেজারগুলো বেশ উত্তপ্ত হয়ে ওঠে। এদিকে লেবাননের একটি নিরাপত্তা সূত্রের বরাতে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, ডিভাইসগুলোতে যে বিস্ফোরক স্থাপন করা হয় সেগুলোর ওজন 20 গ্রামের মতো। দূর থেকে কিভাবে সেগুলোর বিস্ফোরণ ঘটানো হলো সেটিই এখন তদন্তের বিষয়। এদিকে বিস্ফোরণের ঘটনার পর থেকে নিরাপত্তার স্বার্থে ইসরায়েলে ফ্লাইট চলাচল বন্ধ রেখেছে ব্রিটিশ এয়ারওয়েজ ও এয়ার ফ্রান্স। মৌসুমী সাথী, সময় সংবাদ। ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হাউথি। প্রায় 2 মিনিট দীর্ঘ এই ভিডিওতে ফিলিস্তিন 2 নামের এই মিসাইলটিকে উৎক্ষেপণ করতে দেখা যায়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের আরেকটি ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি করেছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীটি। এটি সেপ্টেম্বরে ভূপাতিত করা যুক্তরাষ্ট্রের 3য় ড্রোন বলেও দাবি তাদের। গেল রোববার ইসরায়েলের মধ্যাঞ্চলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হাউথি। আয়রন ডোম ভেদ করে তেল আবিবের বিভিন্ন স্থানে আঘাত হানে অন্তত 20টি ক্ষেপণাস্ত্র। এবার এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে হাউথি। ভিডিওতে দেখা যায় ফিলিস্তিন 2 নামের ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপের জন্য প্রস্তুত রাখা হয়েছে। নাম ছাড়াও এর গায়ে হাইপারসনিক মিসাইল লেখা রয়েছে। কিছুক্ষণ পর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। হাউথিদের দাবি, এই ক্ষেপণাস্ত্রগুলোই আঘাত হানে ইসরায়েলে। আন্তর্জাতিক সময় আরও থাকছে। তীব্র খরার মুখোমুখি আফ্রিকা মহাদেশ। এবার মানুষের খাবারের যোগান দিতে 200 হাতি মেরে ফেলার সিদ্ধান্ত জিম্বাবুয়ের। 1987 সালের পর প্রথমবার এমন পরিকল্পনা। নানা নাটকীয়তার পর অবশেষে দিল্লির মুখ্যমন্ত্রীর পদ ছাড়লেন অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার উপরাজ্যপাল VK সাক্সেনার কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে খুব দ্রুতই শপথ নেবেন আম আদমি পার্টির অতিশী মার্লেনা। কারাগার থেকে বের হওয়ার 2 দিনের মাথায় দিল্লির মুখ্যমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দেন আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। বেঁধে দেন সময়ও, যা নিয়ে ভারত জুড়ে শুরু হয় আলোচনা। কেন্দ্রীয় ক্ষমতাসীন বিজেপি সরকারের পক্ষ থেকে তা নিয়ে বিদ্রূপ করা হয়। এরপর থেকে কেজরিওয়াল কখন পদত্যাগপত্র জমা দিবেন এটা নিয়ে চলে নাটকীয়তা। অবশেষে মঙ্গলবার দিল্লির উপরাজ্যপাল VK সাক্সেনার কাছে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন কেজরিওয়াল। এ সময় সঙ্গে ছিলেন দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাওয়া অতিশী মার্লেনা। নতুন সরকার গঠনের দাবি জানিয়েছেন তিনি।
এর আগে দিন সকালে দলের বৈঠকে দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে অতিশী মার্লেনা সিং এর নাম প্রস্তাব করেন অরবিন্দ। তাকে সর্বসম্মতভাবে পরিষদীয় দলের নেতা নির্বাচিত করা হয়। পরে সাংবাদিকদের মুখোমুখি হন অতিশী। প্রতিক্রিয়া জানিয়ে বলেন, অরবিন্দকে পুনরায় মুখ্যমন্ত্রী বানাতে কাজ করবেন তিনি। आम आदमी पार्टी के विधायक और मैं अगले कुछ महीनों तक चुनाव तक मुख्यमंत्री होने के नाते अब एक ही उद्देश्य से काम करेंगे कि हमें अरविंद केजरीवाल जी को फिर से दिल्ली का मुख्यमंत्री बनाना। অরবিন্দের সরকারে দিল্লি শিক্ষা মন্ত্রণালয়ের পাশাপাশি গণপূর্তের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি। তবে মুখ্যমন্ত্রীর পদে অতিশীর মেয়াদ বেশি দিনের নয়। আগামী বছর ফেব্রুয়ারিতেই দিল্লিতে ভোট হওয়ার কথা। যদিও কেজরিওয়াল নিজে অবশ্য চলতি বছরের নভেম্বরেই নির্বাচনের দাবি জানিয়েছেন। আম আদমি পার্টি পুনরায় নির্বাচিত হলে কেজরিওয়ালই ফের আসনে বসবেন বলে দল থেকেই স্পষ্ট করা হয়েছে। রাহানুল রানা, সময় সংবাদ। হিজাব নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান জানান, হিজাব পরা নারীদের আর বিরক্ত করবে না দেশটির পুলিশ। ভবিষ্যতে এমন ঘটনা যেন না ঘটে তা পর্যবেক্ষণ করবেন বলেও জানান মাসুদ পেজিশকিয়ান। মাসা আমিনি সহ শত শত আন্দোলনকারীর প্রাণের বিনিময়েই অবশেষে হিজাব ইস্যুতে নতুন সিদ্ধান্ত নিয়েছে ইরান। এক সংবাদ সম্মেলনে নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান, হিজাব ইস্যুতে নারীদের আর বিরক্ত করবে না দেশটির পুলিশ। ভবিষ্যতেও এ বিষয়ে খেয়াল রাখবেন বলে জানান তিনি। ইরানের কঠোর পোশাক নীতি ভঙ্গ করার দায়ে নারীদের এখনও শাস্তি দেওয়া হচ্ছে। জাতিসংঘের এমন সতর্কতার পর এ সিদ্ধান্তের কথা জানালেন পেজেশকিয়ান। এমন ঘোষণায় প্রশংসায় ভাসছেন নতুন প্রেসিডেন্ট। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে নারী সাংবাদিকের সঙ্গে তার একটি কথোপকথন। গত জুলাইয়ে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটি ছিল পেজেশকিয়ানের প্রথম সংবাদ সম্মেলন। কাকুলি আখতার, সময় সংবাদ। গাজা ও ভারতের মুসলমানদের দুর্দশার বিষয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার মন্তব্যের জেরে কথার লড়াই জড়িয়েছে তেহরান দিল্লি। সোমবার এক সমাবেশে খামিনি বলেন, মিয়ানমার, গাজা ও ভারতে মুসলিমরা যে কঠিন সময় পার করছে তা নিয়ে অমনোযোগী হয়ে পড়লে নিজেদের মুসলিম হিসেবে পরিচয় দেওয়া যাবে না। তার এমন কথার তীব্র নিন্দা জানিয়ে ভারত সরকার বলছে, অন্য দেশের সংখ্যালঘুদের নিয়ে কথা বলার আগে নিজেদের কর্মকাণ্ডের দিকে তাকানো উচিত খামিনির। ইরানের মধ্যেও সুসম্পর্ক ছিল ভারত ইরানের। তবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনির এক মন্তব্যের জেরে কথার লড়াইয়ে জড়িয়েছে দুই দেশ। ইরানের রাজধানী তেহরানে সোমবার একটি সমাবেশে বক্তব্য রাখেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ফিলিস্তিনের গাজা, ভারত ও মিয়ানমারের মুসলিমদের নিয়ে কথা বলেন তিনি। পরে বক্তব্যের কিছু অংশ খামেনির সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়। সমাবেশে খামেনি বলেন, ফিলিস্তিনের গাজা, ভারত ও মিয়ানমারের মুসলিমরা দুর্দশার মধ্যে রয়েছে। তাদের প্রতি অমনোযোগী হলে নিজেদের মুসলিম বলে পরিচয় দেয়া যাবে না বলেও মন্তব্য করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। ভারতের মুসলমানদের নিয়ে খামেনির মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে দিল্লি। তার বক্তব্যে ভুল তথ্য আছে জানিয়ে এটিকে অগ্রহণযোগ্য বলেছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। নিয়মিত সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, যেসব দেশ ভারতের সংখ্যালঘুদের নিয়ে মাথা ঘামাচ্ছে তারা যেন আগে নিজেদের কর্মকাণ্ডের দিকে নজর দেয়। পাকিস্তান ও চীনের আপত্তি উড়িয়ে দিয়ে ইরানের চাবাহার বন্দর প্রকল্পে সম্প্রতি যুক্ত হয় ভারত। আফগানিস্তান এবং পাকিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধেও প্রায় একই অবস্থান তেহরান দিল্লির। আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভারতের মুসলমানদের নিয়ে খামেনির মন্তব্য দুই দেশের সম্পর্কে ফাটল ধরাতে পারে। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে পর্তুগালের দাবানল। মঙ্গলবার বিকেল পর্যন্ত চলমান দাবানলে 7 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। পুড়ে ছাই হয়ে গেছে 1 লাখ হেক্টরের বেশি বনভূমি। তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। দাউ দাউ করে জ্বলছে আগুন, বনভূমি পুড়িয়ে অগ্নিশিখা ঢুকে পড়েছে লোকালয়ে। প্রাণে বাঁচলেও চোখের সামনে নিজেদের বসতভিটা সহ সম্পদ পুড়তে দেখছেন সেন্ট্রাল ও নর্দার্ন পর্তুগালের বিভিন্ন অঞ্চলের বাসিন্দারা। শতাধিক জায়গায় ছড়িয়ে পড়েছে দাবানল। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি বায়াও ও সেভের দো ভোগা মিউনিসিপ্যালিটি অঞ্চলে। পুড়ছে অলিভেরিনহা ও কাখিগাল দো সোল এলাকাও। আভেইরো জেলার বেশ কিছু আগুন এখনও বেড়েই চলেছে, তবে নিয়ন্ত্রণে আনা গেছে কোইম্ব্রা জেলার কয়েকটি দাবানল।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে কয়েক হাজার দমকল কর্মী। অত্যাধুনিক অগ্নি নির্বাপক যানবাহন, হেলিকপ্টার ব্যবহার করেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না আগুন। ছড়িয়ে পড়েছে আবাসিক এলাকাতেও, তাই নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে স্থানীয় বাসিন্দাদের। বন্ধ রাখা হয়েছে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান সহ রাস্তাঘাট। দাবানলের ভয়াবহতায় প্রাণ গেছে দমকল কর্মী সহ বেশ কয়েকজনের। আহত অনেককেই বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া এরই মধ্যে 1 লাখ হেক্টরের বেশি জায়গা পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, পর্তুগাল। ডোনাল্ড ট্রাম্পের উপর হত্যা চেষ্টার ঘটনা নতুন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে মার্কিনদের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কিংবা প্রেসিডেন্ট প্রার্থীদের উপর হামলা কয়েক দশক বন্ধ থাকলেও এখন রাজনৈতিক সহিংসতায় মানিয়ে নিতে শুরু করেছে দেশটির সাধারণ মানুষ। বিবিসি এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে জাতিগত ঐক্য কমেছে, স্পষ্ট হয়েছে রাজনৈতিক বিভাজন, সেই সঙ্গে কমেছে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের আচরণের মান। বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, গত কয়েক বছরের রাজনৈতিক সহিংসতার ছোট বড় নানা ঘটনার সঙ্গে মানিয়ে নিতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ। জাতীয়ভাবে ঐক্য কমেছে, রাজনৈতিক বিভাজন আরও স্পষ্ট হয়েছে, কমেছে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের আচরণগত মান। তবে পেনসিলভেনিয়ার ঘটনা মার্কিনদের যতটা নাড়া দিয়েছিল, এবারের ঘটনা ততটা নাও দিতে পারে বলে ধারণা বিবিসির। কারণ আগের ঘটনাটি ঘটে জনসম্মুখে, ছিল সিসিটিভি ক্যামেরাও, আর এবারের ঘটনাটি ঘটেছে ট্রাম্পের মালিকানাধীন একটি গলফ কোর্সে। এর কোনো ভিডিও ফুটেজ না থাকায় সাধারণ মানুষ তা দেখার সুযোগ পাচ্ছে না। ফলে ঘটনার প্রভাব মানুষের মনে কতটা স্থায়ী হবে তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। গণমাধ্যমটি আরও জানায়, গেল সপ্তাহে কমলা হ্যারিসের সঙ্গে বিতর্কে ট্রাম্পের বাজে পারফরমেন্স ইস্যু আপাতত আলোচনা থেকে দূরে থাকবে। রোববারের হামলা মার্কিনদের দৃষ্টি কিছুদিন সেদিকেই ঘুরিয়ে রাখবে, যদিও প্রেসিডেন্ট নির্বাচনের আগে আরও চমক দেখা যেতে পারে বলে মনে করছে বিবিসি। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। একদিনে রাশিয়ার 50টির অধিক ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি ইউক্রেনের বিমান বাহিনীর। 24 ঘন্টায় ইউক্রেনের পূর্ব ফ্রন্টে 100-র বেশি রুশ হামলা হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে কিয়েভের বিরুদ্ধে জোর প্রস্তুতি নিচ্ছে মস্কো। ভ্লাদিমির পুতিন রাশিয়ার সামরিক শক্তি বৃদ্ধির উদ্দেশ্যে সেনা সদস্যের সংখ্যা আরও প্রায় 1,80,000 বাড়ানোর ঘোষণা করেছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজের সেনাবাহিনীকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছেন। সেনাবাহিনীতে নিয়মিত সেনার সংখ্যা 1,80,000 বাড়িয়ে 15 লাখ করার সিদ্ধান্ত নিয়েছেন রুশ প্রেসিডেন্ট। আগামী 1 ডিসেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। এমন হলে রাশিয়া বিশ্বের দ্বিতীয় বৃহৎ সক্রিয় সেনা সদস্য বিশিষ্ট সামরিক শক্তির দেশের মর্যাদা পাবে। বর্তমানে প্রথম অবস্থানে আছে চীন, এরপর যথাক্রমে ভারত, যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া। ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকে এই নিয়ে 3বার সেনা সদস্য বৃদ্ধির সিদ্ধান্ত নিলেন পুতিন। প্রথমবার তিনি 1,37,000 এবং পরের বার 1,70,000 সেনা বাড়ানোর নির্দেশনা দিয়েছিলেন। এদিকে রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন ইরানের প্রেসিডেন্ট। মালিহা সুরাওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। মানুষের মস্তিষ্কে ঢুকে পড়তে পারে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক, হতে পারে ক্যান্সার, সাও পাউলো বিশ্ববিদ্যালয়ের গবেষণা। প্লাস্টিক এড়িয়ে চলতে সতর্কতা বিজ্ঞানীদের। মিয়ানমারে আরও অবনতি হয়েছে টাইফুন ইয়াগির প্রভাবে সৃষ্ট বন্যা পরিস্থিতি। দেশটিতে এরই মধ্যে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 290 জনে, নিখোঁজ অন্তত 38 জন, বাস্তুচ্যুত 6.5 লাখ বাসিন্দা। একই অবস্থা ভিয়েতনাম, লাওস, থাইল্যান্ডেও। গত এক সপ্তাহের বেশি সময় ধরে চলা টাইফুন ইয়াগির কারণে সৃষ্ট বন্যায় নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে বইছে। পানিবন্দী বহু মানুষ। উদ্ধার কাজ চলমান থাকলেও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়া ও ইন্টারনেট সংযোগ না থাকায় উদ্ধার তৎপরতা বাধাগ্রস্ত হচ্ছে বলে জানায় কর্তৃপক্ষ। বন্যায় মিয়ানমারে 65,000-এর বেশি ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। বাস্তুচ্যুত হয়েছেন 6,30,000 মানুষ। বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় নষ্ট হয়েছে 6,40,000 একর ফসলি জমি। মালয়েশিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, পবিত্র ঈদে মিলাদুন্নবী।
স্থানীয় সময় সোমবার কুয়ালালামপুর থেকে শুরু হয় জশ্নে জুলুস। এতে পরিবেশন করা হয় হামদ ও নাত। অংশ নেন প্রবাসী বাংলাদেশি সহ দেশটির বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা ধর্মপ্রাণ মুসল্লিরা। জশ্নে জুলুসের শুরু থেকে শেষ পর্যন্ত নিরাপত্তা বলয়ে ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। পরে আলোচনা সভা ও বিশেষ মোনাজাতের মাধ্যমে শেষ হয় আয়োজনটি। প্রবাসীদের সতর্ক করল কুয়েত সরকার। 31 ডিসেম্বরের মধ্যে বায়োমেট্রিক সম্পন্ন না করলে দেশটিতে থাকা প্রবাসীদের ব্যাংক হিসাবসহ বন্ধ হতে পারে সকল কার্যক্রম। গণমাধ্যমের তথ্য বলছে প্রায় 8 লাখ প্রবাসী এখনও বায়োমেট্রিক সম্পন্ন করেনি। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্ট। সকল প্রকার অপরাধ দমনে যে কোনো ব্যক্তির পরিচয় যাচাই করতে বায়োমেট্রিক প্রকল্পের পরিকল্পনা করে কুয়েত। সেটি চালু করা হয় গত বছরের মে মাসে। দেশটির সকল নাগরিক ও প্রবাসীদের জন্য বাধ্যতামূলক করা হয়। শুধু সাধারণ নাগরিক নন, এরই মধ্যে কুয়েতের মহামান্য আমির, ক্রাউন প্রিন্স, প্রধানমন্ত্রীও নিবন্ধন করেছেন। স্থানীয় জনগণের জন্য চলতি বছরের সেপ্টেম্বর মাসের 30 তারিখ এবং প্রবাসীদের জন্য 31 ডিসেম্বর পর্যন্ত বায়োমেট্রিক সম্পন্ন করার সময় নির্ধারণ করেছে দেশটি। সর্বশেষ তথ্যমতে এখনও প্রায় 8 লাখ প্রবাসী বায়োমেট্রিক সম্পন্ন করেননি বলে প্রতিবেদন প্রকাশ করেছে স্থানীয় বিভিন্ন গণমাধ্যম। তাই প্রবাসীদের জন্য সতর্কতা জারি করেছে কুয়েত সরকার। শুধু তাই নয়, এই নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে। এমন খবরে প্রবাসী বাংলাদেশিরাও নিবন্ধন করছেন। আমরা অনতিবিলম্বে ইনশাআল্লাহ আমি এবং আমার পরিবারের সকলকে নিয়ে অনতিবিলম্বে অনলাইনের সাহায্য নিয়ে আমরা অনতিবিলম্বে এই বায়োমেট্রিক কাজটা সম্পন্ন করব। আমরা অতি তাড়াতাড়ি এই বায়োমেট্রিক নির্দিষ্ট সময়ে ইনশাআল্লাহ বায়োমেট্রিক শেষ করব। কুয়েতের 6টি বিভাগে সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত বায়োমেট্রিক কেন্দ্রগুলোতে নিবন্ধনের কাজ চলছে। নির্ধারিত সময়ের মধ্যে যারা ব্যর্থ হবেন তাদের ব্যাংকে হিসাব বন্ধের পাশাপাশি সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানের সেবা থেকে বঞ্চিত করা হবে। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। জিম্বাবুয়েতে ক্ষুধার্ত মানুষের খাবারের যোগান দিতে 200 হাতি মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। 1987 সালের পর প্রথমবারের মতো সারা দেশ থেকে এমন হাতি মারার পরিকল্পনা করছে জিম্বাবুয়ে। একই কারণে সম্প্রতি 700-র বেশি প্রাণী মারার ঘোষণা দেয় নামিবিয়া। 4 দশকের মধ্যে তীব্র খরার মুখোমুখি হয়েছে আফ্রিকা মহাদেশের দেশগুলো। পানির অভাবে ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন। চলতি মাসের শুরুতে ক্ষুধার্ত মানুষের খাবারের যোগান দিতে হাতি, জলহস্তী, জেব্রা সহ 700-র বেশি প্রাণী মারার ঘোষণা দেয় নামিবিয়া। এবার একই রকম সিদ্ধান্তে পা বাড়িয়েছে আফ্রিকার আরেকটি দেশ জিম্বাবুয়ে। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির বন্যপ্রাণী কর্তৃপক্ষ জানায়, খরায় ক্ষতিগ্রস্ত এলাকায় জনগোষ্ঠীর খাদ্যের যোগান দেওয়ার জন্য 200টি হাতি মারার পরিকল্পনা করা হচ্ছে। মানুষকে খাওয়ানোর জন্য 1987 সালের পর প্রথমবারের মতো এমন উদ্যোগ নিল জিম্বাবুয়ে। দেশটিতে মোট হাতির সংখ্যা 84,000, কিন্তু হাতি ধারণ ক্ষমতা 45,000। বিশ্বে হাতির সর্বোচ্চ সংখ্যার দিক দিয়ে জিম্বাবুয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, হাতিগুলোকে মারার মাধ্যমে দেশটির বনগুলোতে হাতির সংখ্যা কমানোর চেষ্টা করা হচ্ছে। খরার কারণে জরুরি অবস্থা ঘোষণা করেছে জিম্বাবুয়ে সরকার। দক্ষিণ পূর্ব আফ্রিকার দেশটিতে মানুষের চরম দুর্ভোগের শেষ নেই। কোনো ফসল উৎপাদন করতে পারছে না কৃষকরা, যার কারণে দেখা দিয়েছে চরম খাদ্য সংকট। জাতিসংঘের হিসাব মতে জিম্বাবুয়ের প্রায় 42% মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। দক্ষিণ আফ্রিকার 5টি দেশ জিম্বাবুয়ে, জাম্বিয়া, বতসোয়ানা, অ্যাঙ্গোলা এবং নামিবিয়া জুড়ে বিস্তৃত একটি সংরক্ষণ এলাকায় 2 লাখেরও বেশি হাতি রয়েছে বলে অনুমান করা হয়। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। মানুষের মস্তিষ্কে ঢুকে পড়ছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক। এতে নষ্ট হতে পারে ঘ্রাণ শক্তি, হতে পারে ক্যান্সারের মতো জটিল রোগ। ব্রাজিলের সাও পাউলো বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকদের গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। খাবার, পানি ও শ্বাস প্রশ্বাসের মাধ্যমে প্রতিদিন মানবদেহে প্রবেশ করছে মাইক্রোপ্লাস্টিক। রক্তের মাধ্যমে তা জমা হচ্ছে ফুসফুস, হৃৎপিণ্ড, পাকস্থলী সহ দেহের অভ্যন্তরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে। এমনকি মস্তিষ্কেও ঢুকে পড়ার নমুনা পেয়েছেন ব্রাজিলের একদল গবেষক। এ নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে রুশ গণমাধ্যম RT।
2023 সালের ফেব্রুয়ারি থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত 15 জন স্বেচ্ছাসেবীকে নিবিড় পর্যবেক্ষণ ও তাদের ওপর বৈজ্ঞানিক অনুসন্ধান চালায় ব্রাজিলের সাও পাওলো বিশ্ববিদ্যালয়ের কয়েকজন গবেষক। এ সময় 8 জনের মস্তিষ্কের ভেতর 16 ধরনের সিনথেটিক পলিমার পার্টিকেলস শনাক্ত করা হয়। অতি ক্ষুদ্র প্লাস্টিক কণাগুলোর আয়তন 0.0055 মিলিমিটার থেকে 0.025 মিলিমিটারের মধ্যে। সবচেয়ে বেশি যে প্লাস্টিকের কণা পাওয়া গেছে সেটির নাম পলিপ্রোপাইলেন। গবেষকরা জানান মানুষের ঘ্রাণ ইন্দ্রিয়ের সঙ্গে সম্পর্কিত মস্তিষ্কের এমন স্থানে পাওয়া গেছে মাইক্রোপ্লাস্টিক কণার উপস্থিতি। ব্রাজিলের একবার ব্যবহারযোগ্য প্লেট, গ্লাস, কাপের পাশাপাশি বিভিন্ন খাদ্যপণ্য প্যাকেটজাত করতে পলিপ্রোপাইলেনের ব্যবহার অনেক বেশি। গবেষক দলের প্রধান যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এনবিসি নিউজকে জানান, মানব মস্তিষ্কের ভেতর মাইক্রোপ্লাস্টিকের অস্তিত্ব থাকাটা বড় বিপদের শঙ্কা জাগায়। কারণ এসব কণা একদিকে যেমন মস্তিষ্কে দীর্ঘস্থায়ী প্রদাহ তৈরি করে, অন্যদিকে ক্যান্সারের আশঙ্কা বাড়িয়ে তোলে কয়েক গুণ। মৌসুমী সাথী, সময় সংবাদ। দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় এক স্থান লন্ডনের সবুজে ঘেরা হাইড পার্ক। অনেক দেশ থেকে হারিয়ে যাওয়া ও গাছও আছে এখানে, তবে সবচেয়ে বড় আকর্ষণ পার্কটির শত শত টিয়া পাখি। লন্ডনের হাইড পার্ক ঘুরে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ জুয়েল। লন্ডনের হাইড পার্ক প্রায় 5 কিলোমিটার জুড়ে এই পার্কের এক কোনায় জায়গা করে নিয়েছে টিয়া পাখি। এ যেন টিয়াদের রাজত্ব, নেই অন্য কোনো পাখির আনাগোনা। নির্ভয়ে মানুষের কাছে ঘুরে বেড়ায় পাখিগুলো। কারো হাতে পছন্দের ফল থাকলে খেয়ে উড়ে যায় গাছের মগডালে। ঘুরতে এসে পাখিদের খাবার দিয়ে আনন্দ নিয়ে ঘরে ফেরেন দর্শনার্থীরা। টিয়া পাখির কিচিরমিচির শব্দে সবসময় মুখরিত থাকে এর চারপাশ। লন্ডনের এই হাইড পার্কে বছরে 1.30 লাখেরও বেশি পর্যটক আসেন পাখি আর পার্কের সৌন্দর্য দেখতে। পৃথিবীর অনেক দেশ থেকে টিয়া পাখি হারিয়ে গেল, লন্ডনের এই হাইড পার্কে এখনো শত শত টিয়া পাখি এভাবে ভালোবাসা ছড়ায় মানুষের হাতে এবং শরীরে। এভাবেই পশু পাখি প্রাণীর প্রতি মানুষের ভালোবাসা এবং প্রাণীদের প্রতিও মানুষের যে ভালোবাসা তারই বহিঃপ্রকাশ ফুটে ওঠে হাইড পার্কে। লন্ডনের হাইড পার্ক থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। থাইল্যান্ডের যোগাযোগ মাধ্যমে সাড়া জাগিয়েছে এক জলহস্তী শাবক। দেশটির পূর্ব চোনবুরি প্রদেশের খাওখেও চিড়িয়াখানায় এই শাবকটিকে দেখতে ভিড় করেছেন অনেক দর্শক ও পর্যটক। 2 মাস বয়সী জলহস্তিটির সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছে 2 কোটিরও বেশি অনুসারী। এমনকি দেশটির বিখ্যাত প্রসাধনীর ব্র্যান্ড তার নামের ট্যাগলাইন সহ মেকআপ পণ্যও বাজারে এনেছে। নানা ধরনের অঙ্গভঙ্গি করছে ছোট একটি জলহস্তী শাবক। কখনো তাকে দেখা যাচ্ছে মনের আনন্দে খাবার খেতে, আবার কখনো তাকে রাগ করতেও দেখা যাচ্ছে। অদ্ভুত এইসব কার্যকলাপ দেখতে ও ক্যামেরাবন্দি করতে ব্যস্ত শত শত দর্শনার্থী ও পর্যটক। থাইল্যান্ডের পূর্ব চোনবুরি প্রদেশের খাওখেও চিড়িয়াখানায় দেখা মিলল এমন চিত্রের। মুডেং লেন নামের এই জলহস্তী শাবকের রয়েছে বহু ভক্ত অনুরাগী। বর্তমানে থাইল্যান্ডের সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্যতম বিখ্যাত পশুতে পরিণত হয়েছে শাবকটি। চিড়িয়াখানার কর্মীরা জানায়, মুডেং লেন 15 দিন বয়সে জনসাধারণের সামনে এসেছিল। জলহস্তিটির প্রথম দিন থেকে 15 দিন বয়স পর্যন্ত চিত্রগ্রহণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিলে তা 2 কোটিরও বেশি ভিউ হয়। মুডেং এর টিকটক অ্যাকাউন্টে এখন 2 কোটি 60 লাখ ফলোয়ার রয়েছে। জানা যায়, সম্প্রতি বিখ্যাত প্রসাধনীর ব্র্যান্ড সেফোরা থাইল্যান্ডে তার নামের ট্যাগলাইন সহ মেকআপ পণ্য বাজারে এনেছে। আমি আশা করেছিলাম যে সে কিছুটা খ্যাতি অর্জন করবে, কিন্তু আমি আশা করিনি যে সে এত বিখ্যাত হবে। আমি সকাল 6:30টায় ব্যাংককের বাসা থেকে বের হয়েছি। আজ সকালে এখানে এসেছি। আমি এখানে শুধু ওকে দেখতে এসেছি। গোলাপি গালের জলহস্তিটির জন্ম হয়েছিল তার আরও 2টি ভাই বোনের সঙ্গে। খাওখেও চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, মুডেং এর কারণে চিড়িয়াখানার দর্শনার্থী বেড়েছে কয়েক গুণ। প্রতিদিন গড়ে 10,000 দর্শনার্থী জলহস্তী শাবকটিকে এক ঝলক দেখতে আসে। অর্জিতা শেরজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নানা নাটকীয়তার পর দিল্লির মুখ্যমন্ত্রীর পদ ছাড়লেন কেজরিওয়াল। উপরাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা। শিগগিরই শপথ নেবেন আম আদমি পার্টির অতিশী মার্লিনা।
এবং পর্তুগালে ভয়াবহ দাবানলে 7 জনের প্রাণহানি, বন্ধ অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, পুড়ে ছায় 1 লাখ হেক্টরের বেশি বনভূমি, বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ। এ ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গেই থাকুন সময়ের।